ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান আমির খসরুর। চিন্তার পার্থক্য থাকলেও একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি, দখলে ১,৪০০ বিঘা জমি, মামলা করার ঘোষণা। অসময়ে ভাঙছে ব্রহ্মপুত্র, গাইবান্ধায় দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। রংপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার মহোৎসব। এবং হাত বদলেই সবজির দাম বাড়ে কয়েক গুণ, লাভ থেকে বঞ্চিত প্রান্তিক কৃষক, পকেট ভরছে ফরিয়াদের। অদক্ষ বাজার ব্যবস্থাপনাকে দুষছেন অর্থনীতিবিদরা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে করা বাজেট দুর্নীতির বাজেট উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তিনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবারও ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে যশোরের একটি হোটেলে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, কিন্তু বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের ৯০% অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে আগামী দিনে বিএনপি যদি ৩০০ সিটের মধ্যে ২০০ সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করব। স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করব। কারণ স্বৈরাচারের বাজেট তো হচ্ছে ১০,০০০ কোটি টাকার প্রজেক্ট ৩০,০০০ কোটি টাকা, ১,০০০ কোটি টাকার প্রজেক্ট ৩,০০০ কোটি টাকা। তো এই টাকা তো এখন ব্যয় করার আমার কোনো প্রয়োজন নাই। একদলীয় শাসন ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের জন্ম দেয় বলে জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী বলেছেন, বিএনপি একদলীয় ও এক ব্যক্তির শাসন চায় না। এজন্য দলটির ৩১ দফার মধ্যে পাওয়ার অফ ব্যালেন্সের কথা বলা হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি বলছে আমরা একদলীয় শাসন চাই না, আমরা এক ব্যক্তির শাসন চাই না, একজনই শাসন চাই না। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একজনই শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়, কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে। যার কারণে তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্বার আন্দোলন করেছি, যারা আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। চিন্তার ব্যবধান থাকলেও একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বরিশালে চরমোনাই পীরের বাড়িতে দুদলের আমিরের সাক্ষাৎ শেষে সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। এদিকে নগরীতে দলের কর্মী সমাবেশে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। দেশের পট পরিবর্তনে বরিশালে ২ যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করে ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনার সমালোচনা করেন। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে।
এর আগে সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, চিন্তার ব্যবধান থাকলেও মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দল একসঙ্গে কাজ করবে। আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন দুই শীর্ষ নেতাই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তার অবৈধ সম্পত্তি অনুসন্ধানে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তথ্য পাওয়া যায়। বেনজিরের সম্পত্তির সঙ্গে তথ্য বিবরণীর মিল না থাকায় মামলা করা হবে বলে জানান কর্মকর্তারা। দেশ ছেড়ে পালানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ অনুসন্ধানে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপালগঞ্জে তার সাভানা ইকো রিসোর্টে অভিযানে যায় জাতীয় রাজস্ব বোর্ড। অভিযোগ রয়েছে ৬২১ বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল এই রিসোর্ট ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। সাম্রাজ্য গড়তে স্থানীয় বাসিন্দাদের জমি দখল থেকে শুরু করে সব পথে হেঁটেছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার ১৫ সদস্যের প্রতিনিধি দল সরজমিনে রিসোর্টটি ঘুরে দেখেন। বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করে তারা জানান বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় ১,৪০০ বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানা গেছে। এসব সম্পত্তির খোঁজ করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এখানে সিভিল কনস্ট্রাকশনে কি পরিমাণ ব্যয় হয়েছে, ল্যান্ড পারচেজে কি পরিমাণ ব্যয় হয়েছে, সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো আরো ভালো বলতে পারবে। সেই তথ্যগুলো আমরা নিব, সেগুলো আমরা যাচাই করব। সাভানা ইকো রিসোর্টে ১৪টি কটেজ, ২০টি পুকুর ও শিশু পার্কের সন্ধান মেলে। বর্তমানে রিসোর্টটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গোপালগঞ্জ। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে জুলাই গণহত্যায় জড়িতদের চিহ্নিত করা হবে। রংপুরে জুলাই আন্দোলনে শহীদদের হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। তদন্ত শেষে শুধুমাত্র জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। রংপুরের দ্বিতীয় দিনের মতো জুলাই গণহত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১১টায় রংপুর সিটি বাজার, রাজা রামমোহন রায় মার্কেট, সিটি পার্ক মার্কেট সহ আশপাশের এলাকা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের সদস্যরা। ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দলটি। কথা বলেন শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটাই আশা করি যে ওনারা সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচারটাই আমরা চাই। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যেন বিচার পাই। আমরা এটাই প্রত্যাশা করতেছি। এই ইতিহাস যেন বিকৃত না হয়, ইতিহাস যেন সবার মাঝে চলে যায়, আমি এটাই চাই। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান আন্তর্জাতিক মান ঠিক রাখতে ডিজিটাল মাধ্যমে তদন্ত করা হচ্ছে সব হত্যার ঘটনা। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সে বিষয়েও তৎপর ট্রাইব্যুনাল। বাদী, বিবাদী এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং এটা যাতে আন্তর্জাতিকভাবে আমাদের এই বিচার যাতে অত্যন্ত পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি প্রতিষ্ঠিত হয়। কারো বিরুদ্ধেই মামলা এসেছে সাথে সাথে ব্যবস্থা নিব এমনটা না, আর যদি ভুল হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা নিষ্ঠার সাথেই তদন্ত যাতে করে আমরা সেই ব্যাপারে তারা আমাদের হেল্প চাইলে আমরা করব। জুলাই বিপ্লবে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে।
মাঘের শীতে কাঁপছে উত্তরের জনপদ, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5, খাগড়াছড়িতে নিউমোনিয়ায় 20 দিনে 5 শিশুর মৃত্যু। চালের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি বছর দেশে 8 থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে 4,05,000 টন চাল আমদানির চুক্তি হয়েছে, যার 1.5 লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে। এর প্রভাবে মোটা চাল খুচরা পর্যায়ে কেজি প্রতি 5 টাকা পর্যন্ত কমেছে। মিয়ানমার থেকে আনা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে দুপুরে চট্টগ্রামে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 3 থেকে 5 টাকা পর্যন্ত মোটা চালের যেটা আছে সেটা হয়তো আমি খাই না, ওটা দাম 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। দেশে বিশেষ করে স্থলপথে আসে ইন্ডিয়া থেকে দেশের উত্তরাঞ্চলে, ওইখানে আপনি উত্তরাঞ্চলে খবরগুলি নেন, যেসব দিয়ে আসে ওইখান থেকে আপনাদের পত্রপত্রিকাতে নিউজ আসছে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। গাইবান্ধায় অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন বিলীন হচ্ছে বসত ভিটা ও আবাদি জমি, নিঃস্ব হয়ে পড়েছে অর্ধ শতাধিক পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বিপ্লব ইসলামের রিপোর্টে বিস্তারিত। অসময়ে আগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ। প্রতিদিন এভাবেই ভাঙছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের 2 কিলোমিটার এলাকার বাড়িঘর ও আবাদি জমি। স্থানীয়রা জানান, হঠাৎ ভয়াল রূপ ধারণ করেছে ব্রহ্মপুত্র নদের শ্রীপুর ইউনিয়নের পুটিমারি গ্রাম থেকে দত্তের খামার গ্রাম পর্যন্ত 2 কিলোমিটার এলাকা। অব্যাহত ভাঙনে এরই মধ্যে বসতভিটা সহ সব হারিয়ে অর্ধশতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। নদীগর্ভে চলে গেছে শতাধিক একর ফসলি জমি। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। রাতেও আমাদের ঘুম হয় না, কারণ এই নদী কখন আমার কাছার ভাঙি নিয়ে যায়। আমাদের যদি এই বাড়ি ঘর দুয়ার ভাঙি যায়, তো কোনো বাসের ঝাড় ছাড়া আমাদের কারো বাসের ঘর, কারো হাতে বাড়ির পিছনে ছাড়া কোনো বুদ্ধি নেই। আগামীতে যাতে আমাদের এমনভাবে একটা বড় কাজ হয় যে কাজের মধ্যে আমাদের এই জায়গাটা রক্ষা পায়। প্রতিদিন জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। 1800 মিটার জায়গায় দত্তের খামার থেকে পুটিমারি পর্যন্ত ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দেয়। যেখানে বসত বাড়ি আছে সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করে ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনার মোতাবেক 160 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রশমনের কাজ চলমান রাখছি। ব্রহ্মপুত্র নদের উজানে লালচামার ও ভাটিতে কামারজানি এলাকায় স্থায়ী প্রতিরোধের কাজ সমাপ্ত হলেও মাঝে 2 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মাঘের শীত জেঁকে বসেছে উত্তরের জনপদে। ঘন কুয়াশা আর হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। এদিকে হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। পার্বত্য জেলা খাগড়াছড়িতে গত 20 দিনে মারা গেছেন 5 জন শিশু। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, সামান্য দূরের দৃশ্য ঝাপসা। কুয়াশার ঘনত্বে বোঝার উপায় নেই দিন নাকি রাত। গত কয়েকদিন দাপট কম থাকলেও সোমবার মধ্যরাত থেকে আবারও জেঁকে বসেছে শীত। পঞ্চগড়, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টির মতো ঝরে কুয়াশা। এই অবস্থায় খুব একটা প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। জীবিকার তাগিদে যারা বের হয়েছেন, রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা তাদের। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত দিনের থেকে আজকে অনেক বেশি কুয়াশা পড়ছে আর ঠান্ডাও বেশি। ভয়াবহটা কম, লোকজন নাই। ক্ষেত থেকে প্রতিটি ফুলকপি মাত্র 1 টাকায় বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকায়। কয়েক হাত বদলে মাঠের পণ্য যাচ্ছে ভোক্তাদের কাছে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। অদক্ষ বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। এবার
একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। আমরা ফসল করি কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ও সাংবাদিক মারধরের ঘটনায় 9 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত 16 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের 87তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। 2024 সালের 5 ফেব্রুয়ারি হলের সিট দখল নিয়ে ছাত্রলীগ নেতা আবু নাইম আবদুল্লাহ ও মাহফুজুর রাজ্জাক অনেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে 2 সাংবাদিকের উপর হামলা চালায় দুপক্ষের লোকজন। পরে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের তৎকালীন প্রভোস্ট মাসুম হাওলাদারকে সভাপতি ও তৎকালীন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যেন আগামীতে একটা শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণ সহ 5 দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি অনুষদের 5 বছরের ডিগ্রির মধ্যে 4 বছরের একাডেমিক পড়াশোনা শেষে 1 বছরের ইন্টার্নশিপ করতে হয়, কিন্তু ইন্টার্নশিপে মাত্র 9,000 টাকা ভাতা দিয়ে তাদের যাতায়াত, আবাসন এবং নিত্য প্রয়োজনীয় খরচ চালানো সম্ভব নয়। তাদের অভিযোগ, দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ সুবিধা পান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা থেকে বঞ্চিত। ইন্টার্নশিপ ভাতা 20,000 টাকায় উন্নীত করার দাবি তাদের। অন্য ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় ইন্টার্নশিপের ভাতাটা 15,000 থেকে 20,000 পর্যন্ত ভ্যারি করে। আমাদের ইউনিভার্সিটি সেই জায়গায় মেইন ভাতা 9,000 টাকা দেওয়ার পরেও আমাদেরকে টিএ দেওয়া হয় না। উনারাও ভেটেরিনারি পড়তেছেন, আমরাও ভেটেরিনারি পড়তেছি, সবাই সেবায় নিয়োজিত, আমরা কেন কম পাবো? টিএ দিয়ে যে টাকাটা দৈনিক যে বিষয়টা সেটা আমাদের দেওয়া হয় না। আমরা চাই আমাদেরকে টিএ দিয়ে প্রতিদিন 300 করে টাকা দেওয়া হোক। যতক্ষণ এই 5টি দাবি পূরণ না হবে আমাদের আন্দোলন চলমান থাকবে। মাননীয় উপাচার্য, ট্রেজারার মহোদয় সহ আমি ডিন হিসাবে আমরা 3 জন আগামী 28 তারিখে আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সঙ্গে বসবো তাদের এই যে ফাইন্যান্সিয়াল ম্যাটার সলিউশন করার জন্য। মাদারীপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে শিবচর উপজেলার বাবলাতলায় বিক্ষোভ মিছিল বের করে নিহতের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। পরে বাবলাতলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল ছাত্রী হাফিজা আক্তারকে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের বিচারের দাবি জানান। বিয়ের প্রলোভনে হাফিজাকে একাধিকবার ধর্ষণ করে পিয়ার। হাফিজা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পিয়ারকে বিয়ের জন্য চাপ দেয়। গ্রাম্য সালিশে মাতব্বররা পিয়ারের ভাইয়ের সঙ্গে হাফিজার বিয়ের সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় অপমান সইতে না পেরে গত 2রা জানুয়ারি আত্মহত্যা করে হাফিজা। খুলনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে 33 লাখ টাকার প্রকল্পের কাজে 26 লাখ টাকার অনিয়ম পেয়েছে
দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে খুলনার জোড়া গেইটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানোর সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা, যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরনো সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগে ঠিকাদারকে বিল প্রদান সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়াও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতিরও প্রমাণ পেয়েছে দুদক। জামালপুরে গোপন বৈঠক চলাকালে ৮ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার পরিকল্পনা চলছে এমন খবর পেয়ে সোমবার রাতে পৌরসভার পাথালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছানু মিয়ার বাড়িতে ৮ আওয়ামী লীগ নেতাকে বৈঠক করা অবস্থায় দেখতে পায় পুলিশ। তাদের গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়। বরগুনায় ভয়াবহ আগুনে পুড়ল 18টি দোকান। গতরাতে আমতলীর খেকুয়ানি বাজারে হঠাৎই একটি দোকানে আগুন লাগে। কিছু বোঝার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় ফার্মেসি, মুদি দোকান, সেলুন সহ 18টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। প্রতিদিনই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত কাসিম। 2 সপ্তাহে মারা গেছে 50টিরও বেশি কাসিম। সমুদ্রের সোনার পাড়া উপকূলে সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে 5টি মৃত সামুদ্রিক কাসিম। প্রত্যেকটির পেটেই রয়েছে ডিম, আর শরীরের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে আঘাতের ক্ষতচিহ্ন। সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, সোনার পাড়া, পাঁচার দ্বীপ, ইনানি সহ বেশ কিছু পয়েন্টে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাসিম। স্থানীয়দের দাবি, সমুদ্রে প্রতিদিন মাছ শিকারে যায় শত শত ট্রলার। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এসব জলচর প্রাণী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান আমির খসরুর। চিন্তার পার্থক্য থাকলেও একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি। দখলে 1400 বিঘা জমি, মামলা করার ঘোষণা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।